আসসালামু আলাইকুম, আমি ব্যারিস্টার তাসলিম আহমেদ খান। আমি বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন আইনজীবী। আজকে একটি ব্যতিক্রমধর্মী ভিডিও নিয়ে এসেছি আপনাদের কাছে। আজকে আমি একজন ভ্রমণ পিপাসু মানুষকে আপনাদের সামনে পরিচয় করিয়ে দেব। ওনার নাম হচ্ছে এস এম শফিকুল ইসলাম। শফিক ভাই আমাদের কাছে ইউকে ভিজিট ভিসার জন্য এসেছিলেন এবং সাকসেসফুলি ওনার ইউকে ভিজিট ভিসাটা গ্রান্ট হয়েছে। শফিক ভাই একজন ভ্রমণ পিপাসু মানুষ এবং তিনি একই সাথে একটি স্বনামধন্য প্রতিষ্ঠানে দীর্ঘদিন যাবৎ চাকরি করছেন। তো ওনার সাথে ওনার এই ভ্রমণ জীবনের বিভিন্ন ঘটনা আমরা শুনবো, বিভিন্ন এক্সপিরিয়েন্স আমরা শুনবো, যেগুলো যারা ভ্রমণ করতে চান তাদের উপকারে আসবে বলে আমরা আশা করি। এবং উনি কীভাবে ওনার প্রফেশনাল লাইফ ওনার ফ্যামিলির সাথে মেনটেন করে এইভাবে রেগুলার বিভিন্ন দেশে ঘুরতে যাই, এই জিনিসগুলো নিয়ে আমরা একটা খোলামেলা আলোচনা করব। তাহলে চলুন আর দেরি না করে শুরু করি আমাদের মূল ভিডিওতে। আমি এখন আপনাদের সামনে ইন্ট্রোডিউস করছি আমাদের প্রিয় এস এম শফিকুল ইসলাম ভাইকে। শফিকুল ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, আমি আপনার কাছে যেটা জানতে চাই এটা হচ্ছে, আমি তো অলরেডি জানি বা আমি অলরেডি বলেছি যে আপনি দীর্ঘদিন যাবৎ একটি অত্যন্ত সুনামধন্য একটি কোম্পানিতে বাংলাদেশে চাকরিজীবী চাকরি করছেন এবং পাশাপাশি আপনি যখনই ছুটি পাচ্ছেন আপনি বিভিন্ন দেশ ঘুরতে যাচ্ছেন। এখন আপনি একটু আমাদেরকে যদি একটু খোলামেলাভাবে বলেন যে আপনি কবে থেকে এই বিভিন্ন দেশের এই ভ্রমণ জার্নিটা শুরু করলেন এবং কোন কোন দেশগুলো ঘুরেছেন। আসলে ভ্রমণ জার্নি আমার শুরু হয় 2015 সাল থেকে। 15 সালে প্রথম আসলে বাংলাদেশিদের প্রথম ডেস্টিনেশন যেটা থাকে, এটা সবাই জানে, ইন্ডিয়া আমি প্রায় 6-7 বার গেছি আর কি। এক্স্যাক্টলি এটা মনে নাই। 6-7 বার একেবারে টানা নাকি মাঝখানে অন্য কোনো দেশে গিয়েছেন? না, মাঝখানে অন্য কোনো দেশ আর যাওয়ার ওরকম হয়নি। আচ্ছা। তো তারপরে হঠাৎ করে একটা সুযোগ আসলো অফিসিয়াল একটা পারপাসে, সেটা হচ্ছে থাইল্যান্ডে। হ্যাঁ। তো থাইল্যান্ডের ভিসা পেলাম, যাই হোক ইজিলি ওইটা পাওয়া যাইতো তখন আর কি। থাইল্যান্ড ঘুরে আসলাম। এরপরে আসলে ঘুরবার যে আপনি বললেন যে পিপাসা আর কি, সেই পিপাসাটা আসলে অন্যরকম। যারা ঘুরে তারা জানে যে বিভিন্ন দেশ, বিভিন্ন কালচার, বিভিন্ন ন্যাচারাল ইয়েগুলো দেখার একটা অন্যরকম একটা মানে একটা আগ্রহ সবসময়। হয়তো ঘুরে আসলাম এক সময় দেশের টানে, আবার চলে আসলাম, কিন্তু কিছুদিন পরে আবার মনে হয় যে একটু আরেকটা দেশ দেখে আসি, আরেকটু দেখে আসি। তো সেই ইচ্ছা থেকেই থাইল্যান্ডে আমার প্রফেশনাল কারণে হয়তো আমার ধরেন রুগী রিলেটেড বা যেহেতু চিকিৎসা ইয়েতে আমি জড়িত, সে তো অনেক পেশেন্টের সাথে আমার যেতে হয়েছে আর কি। ওইখানে হসপিটাল রিলেটেড আর কি বিষয়গুলো, অসুখ বিসুখের এগুলো থাইল্যান্ডে আমার বেশ কয়েকবার যাওয়া পড়ছে, অনেকবারই আমি গেছি। তারপরে হ্যাঁ, চায়না আমি দুবাই গিয়েছেন 2017 সালে একবার একটা ব্যবসায়িক টিমের সাথে তখন গেলাম। চায়না ভিসা তখন ইজি ছিল আর কি, এখন জানি না, 2017 সালে আর কি সেটা। চায়না থেকে ঘুরে আসবার পরে আমার থাইল্যান্ড রেগুলার যাতায়াত, পরে আবার ইন্ডিয়াতেও এর মাঝে গেছি। হঠাৎ একসময় মনে হলো যে এর বাইরে একটু ঘুরে দেখি না। তো বিভিন্ন ভিডিও দেখতাম এরকম, ইউটিউবে বিভিন্ন ব্লগ দেখতাম। তো মনে হলো যে মালদ্বীপ একটা খুব সুন্দর দেশ। তো মালদ্বীপে সাধারণত অন অ্যারাইভাল ভিসা মালদ্বীপ গেলাম। তো মানে যে দেশ থেকে আসলে যারা হয়তো ভ্রমণ করে তারা হয়তো এই বিষয়টা ফিল করবে, আমার বিষয়টা ফিল করবে যে ঘুরে আসবার যখন আমি চলে আসতেছি ওই দেশ থেকে, তখন মনে একটা ইচ্ছা জাগে যে আর কিছুদিন পরে আবার চলে আসবো, এখানে আবার আসবো, এরকম একটা মানে এই যে ভ্রমণের যে ইচ্ছা কোনো জায়গায় কখনোই একটা তৃপ্তি আসে না। মানে ওই যে আপনি বললেন যে পিপাসা, ওই পিপাসাটা আসলে ভ্রমণের পিপাসাটা আসলে সহজে মেটে না। যেমন মালদ্বীপ, যখন ওই নীল জলরাশি, তারপরে বিভিন্ন যে অ্যাক্টিভিটিসগুলো এখনও মানে চোখের সামনে ভাসে, তখন মনে হয় যে আবার যাই এরকম। তো এর ভিতরে আবার একবার মানে নিজে থেকে ইচ্ছে হলো যে কোন কোন দেশগুলো ইজিলি ভিসা করতে পারি আমি নিজে, কোনো এজেন্টের কাছে না যেয়ে। তো সেভাবে একটা সুযোগ আসলো ভিয়েতনাম। আচ্ছা, মানে আপনি নিজে অ্যাপ্লাই করলাম, সেটা ই ভিসা হইতো। যাই হোক ভিয়েতনাম ঘুরলাম। এটা কত সালে ঘটনা? এটা 2000 কোভিড পরবর্তী সময়ের কথা বলছি, 21, 22 বা 23। হ্যাঁ, 23-এর দিকে হবে, 23-এর এক্সাক্ট ডেটটা আমার মনে নাই।
তো তারপরে এখান থেকে ঘুরে আসবার পরে মনে হলো যে পাশাপাশি আরও দুটো দেশ আছে, সিঙ্গাপুর, মালয়েশিয়া। তো সিঙ্গাপুরে গেলাম। সিঙ্গাপুর তো শর্ট ট্যুরে একটা দেশটা পুরো কাভার করা যায় আর কি। তো সিঙ্গাপুর মানে খুব আর্টিফিশিয়াল একটা জায়গা আর কি আমার কাছে মনে হয়েছে। তো সিঙ্গাপুর Man-made থেকে সবকিছু। হ্যাঁ, মানুষের তৈরি সিঙ্গাপুর করতে। থেকে ল্যান্ড বর্ডার দিয়ে আচ্ছা পার হইলাম আর মালয়েশিয়া। মালয়েশিয়ার যে ওই যে ইমিগ্রেশন, জহুর বাহার বলে একটা জায়গা আছে, ওইখানে একটা ব্রিজ পার হইলে মালয়েশিয়ার ইমিগ্রেশন, এটা পার হয়ে যে 6-7 ঘন্টার একটা বাসে আর কি, খুব লাক্সারিয়াস বাস ড্রাইভ। এইটা একটা ট্যুর আসলে, এটা একটা ট্যুর অন্যরকম। দুই পাশে মানে একদম প্রাকৃতিক যে সৌন্দর্য আর কি, সেটা উপভোগ করার মতো একটা বিষয়। তো তারপরে এরপরে দেখলাম যে আর কোন দেশটা যাওয়া যায় আর কি। দেখলাম হংকংয়ের একটা সুবিধা আছে যে যতক্ষণ ভিসা না দিচ্ছে ততক্ষণ ওরা কোনো ভিসা ফি নেয় না। ও আচ্ছা। তো অনলাইনে যাই হোক ওদের ভাষাগুলো একটু ইয়ে আছে, চাইনিজের মতো ফর্মটা মনে হয় না? পূরণ করা একটু ইয়ে, ডিফিকাল্ট। যাই হোক অনেক ইয়ে দেখে টেকে আমি নিজে নিজে ইয়ে করলাম। তো এইটা একটা চ্যালেঞ্জ ছিল আমার কাছে হংকংয়ের ভিসা হংকংয়ে। আপনি নিজে নিজে apply প্রায় 4th টাইম আমাকে ওদের ডকুমেন্ট দিতে হয়েছে, বিভিন্ন ধরনের ডকুমেন্ট ছিল আপনার কাছে। 15 দিন পর পর মেইল আসে এরকম আচ্ছা, করে। এটা একটা ভালো এক্সপেরিয়েন্স। এটা যদি আপনি পুরো একটু আরেকটু এলাবোরেট করেন তাহলে হ্যাঁ, ভালো হবে। প্রথমে আমি যেগুলো ইয়েগুলো ওদের আবার সব নোটারি করে দিতে হয় কাগজপত্র। এটা কি একটা অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম নাকি কাগজে ফিল আপ করে দিতে? না, এটা প্রিন্ট দিয়ে বের করে অনলাইনেও করা যায়, আবার প্রিন্ট দিয়ে ইয়ে করেও করা যায়। আচ্ছা, হ্যাঁ, আপনি প্রিন্ট দিয়ে প্রথমে অ্যাপ্লিকেশনটা করলেন? হ্যাঁ, অ্যাপ্লিকেশন সাবমিট, পেপার সব ইয়ে করে এটা হচ্ছে ইয়েতে সাবমিট করে আসতে হয়। আচ্ছা, আমাদের যে ডেজিগনেটেড অফিস আছে, ডেজিগনেটেড অফিস, এটা হলো ক্যাথে প্যাসিফিকের অফিসে আর কি, ক্যাথে প্যাসিফিক এয়ারলাইন্সের অফিসে আর কি। আচ্ছা আচ্ছা। এখন তখন হয়তো একটা ম্যান্ডেটরি এরকম একটা ইয়ে ছিল যে ভিসা পেলে টিকিট করতে হবে ক্যাথে প্যাসিফিকের, এরকম। আচ্ছা আচ্ছা, তাদের সাথে কোনো অ্যাফিলিয়েশন ছিল? অ্যাফিলিয়েশন ছিল আর কি। তো পরে এরকম সব সাবমিট করার পরে 15 দিন পর বা 1 সপ্তাহ পর এরকম একটা মেইল আসলো যে ফার্দার ডকুমেন্টেশন। হ্যাঁ, ফার্দার ডকুমেন্টেশন কি, ফ্যামিলির মানে যতজন সদস্য আছে, ভাই বোন বাবা মা, তাদের মানে কে কি করে পেশা সহ একটা ডেসক্রিপশন, শুধু ওইটা আমি একটা জাস্ট শুধু ডেসক্রিপশন নাকি তাদের পাসপোর্ট আইডি গুলো চেয়েছে? পাসপোর্ট আইডি কি এটা কিছু চায় নাই, শুধু ইয়েটা চাইছে। এটা দেওয়ার পরে এরপরে গেল আরো প্রায় 1 সপ্তাহ বা 10 দিন এরকম। তারপরের হচ্ছে রিকোয়ারমেন্ট আসলো যে তুমি কেন একা যেতে চাও। আচ্ছা, হ্যাঁ, এর ফাঁকে বলে নিই আমি আসলে সোলো ট্রাভেলার। হ্যাঁ হ্যাঁ, মানে এটা আমি একা একা মানে ট্রাভেল করতে আমার মানে খুব ভালো লাগে আর কি। ইচ্ছা স্বাধীন, যেখানে খুশি গেলাম ঘুরলাম। আসলে একা ট্রাভেল করার ভিতরে একটা অন্যরকম একটা মজা আছে। এটা হয়তো যারা গ্রুপ ট্রাভেল করে তারা বুঝবে না, রিলেট করতে পারবে না। কোনো একটা সৌন্দর্য, কোনো একটা দৃশ্য আমি ইচ্ছা হলো আমি এখানে থেকে গেলাম, দেখলাম, 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা বসে থাকলাম, বাইরে নিচ নেই, চলে আসলাম। আর আমি সাধারণত কোনো ট্যুর প্যাকেজ কখনো এগুলো পছন্দ করি নেই না। নিলে আপনার মতো করে আমি আমার মতো অ্যারেঞ্জ করি। তো 3rd টাইম যখন হংকং থেকে ইমেল আসলো আমার কাছে, 3টা ইমেল আসছিল সম্ভবত। 3rd ডকুমেন্টেশন তারা চাইলো যে তুমি যে দেশে ঘুরছো ল্যান্ডমার্ক সহ এবং ডেসক্রিপশন সহ ছবিগুলো আপলোড করো। তো এরকম প্রায় আমি 60-70টার মতো ছবি, এরকম ছবি অনেক বেশি হয়ে যায় তখন আর আপলোড নেয় না। এরকম করে ছবি কমাইতে এক সময় দিলাম, দেওয়ার পরে আর কোনো খবর নাই। মানে হয়তো আমি ভাবছিলাম যে হয়তো পাবো কি পাবো না। আচ্ছা, তারপরে ঠিক আমার মনে আছে আমি 96 ডেজের মাথায় ওদের একটা ইয়ে আসলো যে তোমার ভিসা অ্যাপ্রুভ করা হলো, তুমি ইয়েতে হচ্ছে টাকা পেমেন্ট করো। আচ্ছা, ভিসা অ্যাপ্রুভ হয়েছে, এখন টাকা পেমেন্ট করা আছে। মানে অনেক এক্সটেন্সিভ একটা প্রিপারেশন আপনার। হ্যাঁ, তারপরে আমি তখন থাইল্যান্ড হয়ে এরপরে হংকংয়ে গেলাম আর কি। আচ্ছা,
হংকং অনেক একটু এক্সপেন্সিভ একটা ইয়ে, হ্যাঁ। ছোট্ট একটা দেশ কিন্তু খুব এক্সপেন্সিভ। আচ্ছা, কতদিন ছিলেন আনুমানিক? হংকংয়ে ছিলাম আমি 5 দিন ছিলাম। আচ্ছা আচ্ছা 7 দিনের ভিসা ছিল, আচ্ছা আচ্ছা, তো ওরা বলেছেন 7 ডেজ। আচ্ছা আচ্ছা, এর মধ্যে আপনি 5 দিন ছিলেন। তার মধ্যে আমি 5 দিন ছিলাম। এরপরে আমার মনে হলো যে আমি আসলে কখনো এই যে মানুষ বলে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিগুলো, ফার্স্ট এটা ওয়ার্ল্ড আপনার কান্ট্রি, কখন মনে হলো যে এবার এইটা এইটা এই হংকং ঘুরে আসার পরে পরে আছে? হংকং যে মানে একটা ডিফিকাল্ট একটা আমার কাছে মনে হয়েছে তখন মনে হলো যে এত কিছু ইয়ে করার পরে তাহলে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি বলে যারা বলে আর কি, বিভিন্ন দেখি যে অনেকেই বন্ধু বান্ধব কলিগরা যায় ঘুরে আসে, ইউকে যায়, নিউজিল্যান্ড যায়, ইউকে, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, ইউরোপ। কিংবা সেঙ্গেন ভিসা করে ইউরোপের ঘুরে। আচ্ছা, আমি একটু বলে রাখি দর্শকদেরকে, শফিক ভাইয়ের কিন্তু ইউকের ভিসাও আছে এখন, অস্ট্রেলিয়ার ভিসা আছে, 5 বছরের দুবাইয়ের ভিসা আছে, তার্কির ভিসা আছে, থাইল্যান্ডের ভিসাও আছে। হ্যাঁ, থাইল্যান্ডের আমার মোস্ট রিসেন্টলি আমার ডিটিভি যেটা ডেস্টিনেশন থাইল্যান্ড 5 বছরের ইয়ে, এটা আমি নিজেই করেছি। আচ্ছা আচ্ছা এটা অবশ্য আপনার কিছু অবদান আছে এখানে, আচ্ছা, মানে ওটা ইনডাইরেক্ট আচ্ছা, ইনডাইরেক্ট আর আচ্ছা, কি। indirect। আচ্ছা, আমরা এখন ইউকের গল্পতে আসি। তাহলে আপনার কখন মনে হলো যে এবার আমি ইউকেতে যাব বা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিজ? ইউকে আসলে আমি মানে আমার সাহসও ছিল না যে আমার যে প্রোফাইল বা ফিনান্সিয়াল যে ব্যাকগ্রাউন্ড এইটা দেখে আমার নিজের উপরে অতটা আস্থা ছিল না যে আমাকে ইউকে ভিসা দেওয়ার কোনো কারণ আছে। কিন্তু এটা বা কারণ কি? আমাকে- কারণ আপনি তো অনেক, যেহেতু আপনি অনেক দেশ ঘুরেছেন, হ্যাঁ, অনেক দেশ অনেক এইটাই এজেন্সির সাথে আপনার পরিচয় হওয়ার হ্যাঁ, কথা, পরিচয় আছে, কথাবার্তা হওয়ার কিন্তু কথা। কোনো কেউ কি এজেন্সিকে আপনাকে- আমার কাছে খুব একটা মানে রিলায়েবল মনে হয় নাই। তো আচ্ছা, কেউ হঠাৎ কি করে কখনো বলে নাই যে এখন ভিসা হয়ে যাচ্ছে, আপনার ডকুমেন্টগুলো দেন আমরা করে দেখি, এরকম কেউ? না, এটা সবাই অফার করে প্রথমে, রাইট। যে পরে আগে হচ্ছে আপনি ভিসা নো ফি, হ্যাঁ হ্যাঁ। তারপরে কিন্তু আমরা তো বলি যে ভিসা রেশিও ভালো না, কম। আপনাকে বলেছিলাম কিনা আমার খেয়াল নাই। আচ্ছা, যাই হোক। ভিসার রেশিও শব্দটা আপনি বোধহয় ব্যবহার করেননি তখন। আচ্ছা আচ্ছা রেশিওটা একটা নেগেটিভ শব্দ, কারণ ভিসা তো আমি একার জন্য চাচ্ছি, আমার একটা ভিসাই দরকার, তাই না? হ্যাঁ, হ্যাঁ। একটা ভিসাই দরকার, আমি গণহারে চাচ্ছি না। না। রেশিও যদি একটাই হয় তাহলে আমি পাবো না কেন? ওইটাই, হ্যাঁ। এই কনফিডেন্সটা, এই যে আমি যেটা কথা বললাম, এই কনফিডেন্সটা আসলো কি করে? আমি ইউটিউবে বিভিন্ন ভিডিও এরকম ট্রাভেল ব্লগ বা যারা ট্রাভেল এজেন্সিগুলোর ভিডিও দেখতেছিলাম, অনেকে ভিডিও দেয় তো, মানে দু একটা দেশ ঘুরে এসে, প্রচুর কন্টেন্ট। হ্যাঁ, দু একটা দেশ ঘুরে এসে নিজেই শুরু করে দেয় তখন কনসালটেন্সি। হ্যাঁ হ্যাঁ। তো একটা এরকম দেখতে দেখতে আপনাদের ভিডিও, আপনি ছিলেন আর সাথে আরেকজন ছিলেন। ওইটা হচ্ছে আমরা যখন এই অফিসটা শুরু করি তখন হ্যাঁ, শুরুর দিকে ওনার প্রশ্নের একটা ইয়েতে আপনি বলছিলেন যে আমাদের দেশের, মানে আমাদের দেশের সবার একটা কমন একটা ধারণা আছে যে আমি ইন্ডিয়া ঘুরলাম প্রথমে, এরপরে এশিয়ার কিছু দেশ ঘুরলাম, মিডল ইস্টের দু একটা যেগুলো ইজিলি ভিসা হয় সেগুলো ঘুরে আসলাম, এসেই মনে করলাম যে আমার মানে ইউকে ইউএস এর ভিসার জন্য অ্যাপ্লাই করি, ভিসার জন্য অ্যাপ্লাই করি। তো তখন আপনি ডিটেইলে বললেন যে একটা মানুষের তখনই ইউকে ভিসা দেবে যে তার ফিনান্সিয়াল যে মানে স্ট্যাটাস, সেটার সাথে তার হচ্ছে মানে ইনকাম সোর্স, প্রফেশনের সাথে ইনকাম এবং তার সেভিংস সবগুলোর সাথে মিল আছে কিনা। এইটা না থাকলে আপনি যতই দেশ ঘোরেন আপনাকে দেবে না। আমরা যেটা করি কি, যে এটা আপনার কাছ থেকে নেওয়া আইডিয়া আর কি, যে আমরা করি কি যে একটা 2-4টা দেশ ঘুরে হয়তো একটা কোনো আত্মীয় স্বজন বা কারো কাছ থেকে একটা বড় অ্যামাউন্টের একটা টাকা পয়সা নিয়ে ব্যাংকে জমা করলাম, করে সেটা দিয়ে এটা দিলাম। এখন তখন আমি মানে এই আইডিয়াটা আসলো যে এরকম মানে কি বলবো, অস্বাভাবিক কোনো ট্রানজ্যাকশন থাকলে ফার্স্ট ওয়ার্ল্ডের কোনো কান্ট্রি ভিসা দিবে না। আচ্ছা, তবে আপনি বলছিলেন যে একটা কৃষক খেতে কাজ করে, আপনার ওই ভিডিওতেই ছিল, তিনি তার প্রতি মাসের বা প্রতি ইয়ার ইনকামের একটা নির্দিষ্ট অংশ একটা ব্যাংকে সেভিংস রাখতেছেন, তার অস্বাভাবিক কোনো লেনদেন নাই। তিনি এক সময় মনে করলেন যে আমি ইয়ে করতে পারবো। তো তারা হচ্ছে সিভিলাইজড একটা তারা দেখে যে পরিচ্ছন্ন লেনদেন কার আছে, পছন্দ করে, তারা সেটা পছন্দ করে। তো এই কারণে আমি একদিন অফিসে আসলাম, মানে আপনার এখানে মানে হোয়াটসঅ্যাপে একটা দিলাম। তো তিনি তখন বললেন যে আপনার জন্য 15 মিনিটের একটা সময়, একটা স্লট দেওয়া যাবে আর কি।
আপনার 15 মিনিট কথা কি সময় দিয়েছিলাম আমি? 15 মিনিট হয়নি, ওটা বেশি, অনেক সময় আর কি। 15 মিনিট বা তো ঘন্টা দেড়েকই হয়ে গেছিল কিনা আচ্ছা আচ্ছা। আমার মনে পড়ে আর কি। এরপরে তো আমি বোধহয় শুধু পাসপোর্ট আর ইয়েটা নিয়ে এসেছিলাম। পাসপোর্ট আমি নিয়ে এসেছিলেন, আর ব্যাংক স্টেটমেন্ট নিয়ে এসেছিলেন কিনা আমার ঠিক মনে নেই, না, কিন্তু আপনি সবকিছু গুছিয়ে বলেছিলেন। ব্যাংক স্টেটমেন্ট নিয়ে আসছিলাম না বোধহয়। তো হ্যাঁ। আমারও কিছু মানে আনইউজুয়াল কিছু হ্যাঁ, ট্রানজেকশন ছিল, ট্রানজ্যাকশন ছিল, ২-৪টা। সেটা কিন্তু আমি কিন্তু ধরে প্রথম যখন আপনার প্রোফাইলটা শুনলাম, তখন আমার কাছে মনে হয়েছিল যে হ্যাঁ, আপনি ভিসা পাবেন, এবং আমি বলেছিলাম যে আপনার প্রোফাইলটা ভালো, আপনার ভিসা হতে পারে। হ্যাঁ, সেটা আপনি বলছিলেন। কিন্তু আপনার ওই ভিডিও থেকে আমার একটা কনফিডেন্স আসছিল নিজের উপরে যে আমি নিজেই আমার ফিনান্সিয়াল ইয়েটা মানে স্টাডি করছিলাম যে আমি একটা কনসিস্টেন্ট আছে যে আমার অস্বাভাবিক কোনো লেনদেন খুব একটা হয় না। তো যে ২-৪টা ছিল সেটা হলো আপনি যেটা মানে এটা একটা এক্সপ্লেনেশন দিছেন এটা। জি হ্যাঁ, কয়েকটা এটা বড় খুব বড় ট্রানজ্যাকশন ছিল, হ্যাঁ, ৩ লক্ষ টাকা, হ্যাঁ, ৪ লক্ষ টাকার বেশ হ্যাঁ, কয়েকটা ট্রানজ্যাকশন ছিল, এরকম যেগুলো আমি কিছু এক্সপ্লেনেশন ট্রানজ্যাকশন দিয়েছিলাম। আচ্ছা, দিচ্ছেন। কথার এটা প্রসঙ্গে খুব যেহেতু আপনার হ্যাঁ, মানে এই দেশের, আপনি তো অনেকদিন মানে দেশের বাইরে ছিলেন, হ্যাঁ, লন্ডনে ছিলেন। আপনার ওই ধারণাটা যে কিভাবে আসলো, হ্যাঁ, মানে খুব রিয়েলিস্টিক একটা যে হ্যাঁ, যে যে এগ্রিকালচার রিলেটেড বিজনেসগুলা হ্যাঁ। অ্যাকচুয়ালি ওরকমই লেনদেন কিছু ছিল এখানে। আচ্ছা, আচ্ছা, আমি তো এগুলো জানি না, আসলে আসলে হয় কি যে ক্যাশে লেনদেন হয়। ক্যাশে এরা লেনদেন কি অ্যাকাউন্ট যেগুলো কোনো নাম্বার নিয়ে ক্যাশে রাইট, ওইটা অ্যাকাউন্টে ডিপোজিট দিয়ে করে দেয়। দিয়ে আমাদের অনেকেরই তো টাকা থাকলে আমরা দেখা যায় গ্রামে অনেক জমি হ্যাঁ, জমা আছে, হ্যাঁ, এগুলোতে আমরা ইনভেস্ট করি। তখন আমাদের প্রফিটটা যেটা আমরা পাই সেটা কোনো ডকুমেন্টেশন হয় না, সেটা জাস্ট ক্যাশটা আমরা অ্যাকাউন্টে দিয়ে দিই কেউ, বা হাতে দিয়ে দেয়। সেটা এখনো আমার হয়, এখনো আমার ওই বিজনেসই আছে, যেমন Right, স্টক ধরুন এটা বলে নিই, হয়তো প্রসঙ্গের বাইরে চলে যাচ্ছে বিষয়টা, তারপরে অনেকের হয়তো হ্যাঁ, উপকার help হবে, হবে, এটা অনেকের হেল্প উপকার হবে। যে আমি গ্রামে কিন্তু আমার জমি জমা আছে, সেখানে বিজনেস আছে। বিজনেস বলতে এই টাইপের বিজনেস, মৌখিক চুক্তিতে, হ্যাঁ, যেমন ধানের সময় বা আলুর সময় সিজনাল যেটা Business, মৌসুমি যে ফসলগুলো Business, হয়, হ্যাঁ। এগুলো হচ্ছে কিনে রাখলে হয়তো কিছুদিন, এরপরে দাম স্বাভাবিক কারণে বেড়ে যায়, কিছুদিন পরেই বাড়ে, এটা ছেড়ে দিলাম। এটাতে এটা লাভ হইলো, আমি তো যেতে পারছি না ফিজিক্যালি, তো আমার ভাই আছে বা তাদেরও লাভ হইলো, আমার আপনারও লাভ হইলো, আর হ্যাঁ। কাজিন আছে বা আত্মীয় স্বজন আছে, তাদেরও লাভ হলো, এই জিনিসটা আমারও কিন্তু ভালো, হলো। কিন্তু খারাপ হয়ে যায় কখন, যখন আমরা জিনিসটাকে প্রপার ওয়েতে মেনটেন করতে পারি না। হঠাৎ করে যখন একটা বড় একটা ট্রানজ্যাকশন আপনার অ্যাকাউন্টে ঢুকে যায় এবং এটা কোনো এক্সপ্লেনেশন আপনি না দিয়ে একটা ভিসা সাবমিট করে ফেলেন, তখন কিন্তু ভিসাটা রিফিউজ হয়ে যায়। তো আমি বলতে চাই যে আমি প্রমোট করছি যে আপনারা বিজনেস করেন, বাট আপনার মাথায় এক্সপ্লেনেশনটা রাখেন যে আমি যখন ভিসার অ্যাপ্লিকেশনটা করব, তখন আমি ওইভাবে জিনিসটাকে এক্সপ্লেইন করব। এটা এটা সবার জন্যই, কেউ যদি নিজে মানে অ্যাপ্লিকেশন করতে চায়, অনেকেরই এক্সপার্টিস আছে, কিন্তু তারপরে দেখা যায় যে এই জিনিসগুলো তাদের খেয়াল থাকে না। একটা জিনিস এক্সপ্লেইন না করে ছেড়ে দিলেই কিন্তু তখন ভিসাটা রিফিউজ হয়ে চলে আসে, এবং আপনার তো আলহামদুলিল্লাহ কোনো রিফিউজাল নাই। না, এবং এই ক্ষেত্রে আমি একটু ইন্টারফেয়ার করছি আপনার কথার ভিতরে। সেটা হচ্ছে এই ক্ষেত্রে আপনার বিষয়টা, আমি তো অনেক ট্রাভেল এজেন্সি ঘুরছি, অনেক ঘুরছি, গুলশানে তো অভাব নাই, অনেক। আমরাও অবাক হয়েছি যে মানে আপনার ট্রাভেল হিস্ট্রি ওই এত রিচ, এত এজেন্সির সাথে আপনি থাকার পরে বিভিন্ন, কিভাবে আমাদের কাছে আমি আসলেন? পুরো নাম বলছি না, বিভিন্ন সেন্টার, বিভিন্ন পার্ক, বিভিন্ন নাম দিয়ে আছে যারা, এটা বিভিন্ন প্রতিদিন তাদের ইউটিউবে বা ফেসবুকে হাজার হাজার প্রচারণা contents, চলছে। কিন্তু যারা ফ্রন্ট ডেস্কে বসে, তাদের কথাবার্তা মানে মনে হয় না যে তারা আমার ফাইলটা ভালোভাবে প্রসেস করতে পারবে, বা তারা আমার অ্যাপ্লিকেশনটা ভালো রকম তারা ড্রাফট করতে পারবে, কিংবা কাভার লেটার যে একটা লিখতে হয় ভালো করে, এই বিষয়টা বোধহয় তাদের মাথায় নাই। তারা করে কি, এক ধরনের প্যাটার্ন, এটা একবারে নাম পাল্টায়, যদি 100 জনেরও করে, অ্যাপ্লাই করে, যদি লেগে যায় সব একরকম, যদি লেগে যায় সব একরকম, সেটা তো স্বাভাবিক কারণে বুঝে ফেলে। এরপরে আমার একটা অবিশ্বাস জন্মালো যে কাগজপত্র জমা দিলে হয়তো ওরা প্রপার ওয়েতে অ্যাপ্লিকেশনটা করবেই না, অ্যাপ্লিকেশন সাবমিট করবেই না, এরকমও হয়েছে যে অ্যাপ্লিকেশন সাবমিট না করে দীর্ঘদিন ঘুরাচ্ছে, আমি যে উঠাই নিয়ে আসছি সিম্পল আশেপাশের কোনো একটা দেশের এরকম। তো এইটার জন্য আমি দেখছিলাম ভিডিও, অনেকের ভিডিও দেখি, অনেকে 2-4টা দেশ ঘুরে এসে বলে যে বিশেষজ্ঞের মতো যে আপনি যদি এই ব্যাপারে হেল্প লাগে তাহলে নিচে
ডেসক্রিপশন বক্সে এরকমভাবে যোগাযোগ করেছি অনেকের সাথে, কিন্তু আমার কাছে ওইভাবে তাদের ওরকম মানে কম্পিটেন্ট মনে হয়নি যে তারা করে দিতে পারবে আর কি। আচ্ছা, তাহলে এখন একটু ইউকের যে ভিসা প্রসেসটা, অ্যাপ্লিকেশন থেকে ডকুমেন্টেশন সব কিছু নিয়ে একটু আপনি বলেন। হ্যাঁ, ডকুমেন্টেশন সবার জন্য একটু হেল্প হবে আর কি। হ্যাঁ, ডকুমেন্টেশন যেটা ওই যে ভিডিও, আপনার যে ভিডিওটা দেখার পরে যেটা আগেও বলছি, আমি উল্লেখ করছি, এটার পরে আসার পরে যে ডকুমেন্টেশনের বিষয়টা, যেটা যে ফিনান্সিয়াল আর কি, যে বিষয়টা ওরা মানে ইউকে যেটা ইমিগ্রেশন আমার মনে হয় খুব পুঙ্খানুপুঙ্খভাবে দেখে আর কি। তো এই কারণে যার যে রকমই ইনকাম হোক, একটা তো লেভেল থাকতেই হবে, ওইটা দেশ ভ্রমণ করার জন্য একটা তো লেভেল থাকতেই হবে, সেই একটা মিনিমাম একটা স্ট্যান্ডার্ড থাকতেই হবে। তো অনেক হাই প্রোফাইল, অনেক টাকা পয়সা আছে, তারাও হয়তো দেখা গেল যে লেনদেনের একটা অসামঞ্জস্যের কারণে আমি যে ট্যাক্স পে করছি সেটার সাথে আমার যেটা ইনকাম সোর্স, আমার যেটা সেভিংস, কোনোটার সাথে কোনোটার সামঞ্জস্য হচ্ছে না। তো সেই ক্ষেত্রে ওই যে আপনি যেটা বলছিলেন যে গ্রামের একজন কৃষক ধান চাষ করে, বছর শেষে বা মাস শেষে তার যে লাভটা আসে সেটা সে তার অ্যাকাউন্টে জমা করে, এরকম সে একটা ফিক্সড অ্যামাউন্ট সবসময় জমা করে আসছে, অস্বাভাবিক কোনো লেনদেন তার নাই। এতে করে একটা আমার যেটা আছে, এতে করে একটা মানুষের তার সোশ্যাল স্ট্যাটাসটা বোঝা যায়, তার প্রফেশনাল মানে অনেস্টি কতটুকু সেটাও বোঝা যায়, এটাও তারা দেখে। আমার মনে হয় যে এইটাই গুরুত্বপূর্ণ অনেক, সেটা আপনার ভিডিও থেকে আমি করলাম আর কি। এরপরে তো আমি পেপারস নিয়ে আপনার কাছে আসলাম। আসার পরে ভিসা সাবমিট করার যখন সময়টা কাছাকাছি চলে আসলো, তখন আমি আপনার অ্যাকাউন্টগুলো খুব সুন্দর ছিল, স্টেটমেন্টগুলো, সেখানেও কিছু আমি বড় বড় ট্রানজ্যাকশন পেলাম। হ্যাঁ, আচ্ছা, এগুলো নিয়ে যদি একটু আপনি আলোচনা করেন। এই বড় ট্রানজ্যাকশন স্যালারি থেকে একটু বেশি, স্যালারি থেকে একটু বেশি, যেটা আমি আগেও বলেছি আপনাকে যে এটা হচ্ছে আমাদের এগ্রিকালচার রিলেটেড যে বিজনেসগুলো আছে, এগুলো সাধারণত হয় কি যে অ্যাকাউন্ট নাম্বার নিয়ে প্রফিটের শেয়ারটা যেটা সেটা তারা ডাইরেক্ট ক্যাশ জমা করে দেয়। তো দেখা যায় যে আমাদের সবারই গ্রামে কিছু জমি জমা থাকে, যেখানে আমাদের ফিজিক্যালি যাওয়া সম্ভব হয় না। এটা আত্মীয় স্বজন ভাই যারা থাকে, তারা কৃষিকাজ করে থাকে, তারা দেখে আর কি, এবং তারা এইভাবেই জমা, মানে এগুলো কোনো ডকুমেন্টেশন থাকে না, এটা মৌখিক চুক্তির ভিত্তিতে মৌখিক চুক্তি হয়। যেমন 3 বছরে আমার হয়তো 3 বিঘার মতো জমি একজনকে আমি লিজ দিলাম, এই লিজটা দাও, কিন্তু এখন আমরা মানে কিছুদিন আগে পর্যন্ত কোনো পেপারস, কোনো ডকুমেন্টেশন ছিল না, এখনো এখনো আছে, সেটা 3 বছর পর বা 5 বছর পর রিনিউ হয়। এই অ্যামাউন্টগুলো সে কিন্তু এইভাবেই জমা করে, অ্যাকাউন্ট নাম্বার নিয়ে সে জমা করে দেয়, কিংবা মোবাইল যে ফাইন্যান্সিয়াল যে বিষয় ইয়েগুলো আছে, প্ল্যাটফর্ম, সেগুলোতেও দেয়। তো এইগুলো এরকম অস্বাভাবিক বা আনইউজুয়াল আর কি, যে ট্রানজ্যাকশনগুলো দুই একটা থাকতেই পারে, কিন্তু সেটার হলো প্রপার এক্সপ্লেনেশনটা দিতে হবে, যেটা গ্রহণযোগ্য বলে মনে হয়। প্র্যাকটিক্যালি এটা পসিবল এই দেশে, প্র্যাকটিক্যালি এই দেশের মানে আর্থসামাজিক অবস্থার উপর বেস করে আপনাকে সেই এক্সপ্লেনেশনটা দিতে হবে। তো এইটা তো সবাই আমার মনে হয় যে দিতে পারে না, যেটা আপনার কথা বললাম, বা হয়তো অতটা গুরুত্ব বেশি প্রফেশনাল, হ্যাঁ, খুব বেশি প্রফেশনাল, যে তারা যেন তেন করে সাবমিট করলাম, আমি আমার পেয়েছি, এখন আমরা সাবমিট করি। কিন্তু আপনার ক্ষেত্রে যেটা দেখছি যে মানে আমি কনফিডেন্স লেভেলটা বেড়ে গেছে, যে আপনি সবকিছু আমার সাথে শেয়ার করছেন, যে ভাই আপনার হলো এই 4টা ট্রানজ্যাকশন অমুক ডেটে আমি পেলাম আর কি। তাতে বুঝলাম যে আপনি আমার প্রত্যেকটা 1 ইয়ারের যে ব্যাংক স্টেটমেন্ট ছিল, ট্রানজ্যাকশনগুলো একটা করে আপনি আইডেন্টিফাই করতে হবে। এটা সবারই করতে হবে। এখন একজন মানুষ যত এক্সপিরিয়েন্সডই হোক না কেন এই বিষয়ে, তাকে অবশ্যই এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। আচ্ছা, এখন আরেকটা জিনিস, যেহেতু আপনার সাথে প্রসঙ্গক্রমে এটা মানুষকে আমি সবসময় বলি এই কথাটা, যে একজন মানুষের সম্পূর্ণ সাদা পাসপোর্টেও ভিসা হয়ে থাকে। যেহেতু আপনি আছেন এখানে, আমার কথাটা ভেরিফাই করা আরও সহজ হবে। এবং আপনার সাথে আপনার ওয়াইফও কিন্তু ইউকের জন্য অ্যাপ্লাই করেছিলেন, এবং সম্পূর্ণ সাদা পাসপোর্টে, হ্যাঁ, এবং ওনার ভিসাটা হয়েছিল। এই এক্সপিরিয়েন্সটা একটু ছোট করে এই এক্সপিরিয়েন্সটা আমার প্রথমে মানে আপনি জিজ্ঞেস করছিলেন আর কি, আমার আসলে প্ল্যান ছিল না, আমি সোলো ট্রাভেলার, আগেই বলছি যে আমি একা ঘুরতে পছন্দ করি।
তো আমার আপনি বললেন যে তাইলে ভাবিকে add একটা করলে- ভাবিটা অ্যাড করবেন কিনা। হ্যাঁ অ্যাড করলে ভালো তো হয়। তখন আমি আসলে দ্বিধাদ্বন্দ্বে ছিলাম, দেখলাম আপনি অ্যাড করে ফেলছেন। And ওইটা নিয়ে আমার একটা ইয়ে ছিল যে এটা তো কোনো ট্রাভেল হিস্ট্রি কিচ্ছু নাই, হ্যাঁ, আমার পাসপোর্টটাও নতুন করা, হ্যাঁ একেবারে নতুন একেবারে পাসপোর্ট। নতুন পাসপোর্ট করা আর কি। তো সেটা নিয়ে আমার একটু মনে একটা সংশয় ছিল যে হয়তো এইটার কারণে হবে না, কিন্তু আপনি বলছিলেন যে ওইটা কোনো বিষয় না, আপনারটা হইলে ওটাও হবে। হবে হ্যাঁ রাইট। এবং শেষে তো বললাম যে যেদিন আমি আমার বায়োমেট্রিক, হাতে অনেক সাদা পাসপোর্টের ভিসা হয়েছে, কিন্তু সমস্যা কি যখন শেয়ার করি বলি মানুষ তখন পাসপোর্ট চায়, ভিসার ছবি চায়। এখন এইগুলো তো সেন্সিটিভ বিষয়, চাইলেই আমরা সবসময় শেয়ার করতে পারি না। আচ্ছা, এবং আপনার রিসেন্টলি আপনার অস্ট্রেলিয়ার ভিসাও হয়েছে, জি এবং আপনি ইউকে ঘুরে এসেছেন, টার্কি ঘুরে এসেছেন, আবার থাইল্যান্ডে ঘুরে এসেছেন। তো আপনি যে এত দেশ ঘুরে এসেছেন, ছোট করে আপনার এই যে ইমিগ্রেশনগুলো যখন আপনি ক্রস করেন, কোন দেশের ইমিগ্রেশনটা কেমন, কোন দেশের ইমিগ্রেশন সবচেয়ে ভালো, কোন দেশের ইমিগ্রেশন সবচেয়ে কঠিন, একটু যদি আপনি শেয়ার করতেন সবার জন্য ভালো হতো। আমার কাছে ইমিগ্রেশনগুলো অলমোস্ট যতটা 11-12টা বোধহয় দেশ আমি আরও একাধিক বার আমি বারবার গেছি, গিয়েছেন কিছু কিছু বারবার গেছি। সেগুলোতে যেমন থাইল্যান্ডের ওইটা মানে একদম ইজি। একদম ইজি, কোনো কোশ্চেন জিজ্ঞেস করে না, হঠাৎ হয়তো কিছু পেপারস হয়তো দেখতে চাই যে আচ্ছা, কোথায় ইউকের জন্য প্রচুর মানুষ ফেসবুকে জিজ্ঞেস করে যে হ্যাঁ। কি প্রশ্ন করতে পারে। ইউকে প্রশ্ন, যেটা আমার এক্সপিরিয়েন্স যেটা বলি আর কি, যে ইউকেতে প্রথমে ইমিগ্রেশনে যাওয়ার পরে মানে প্রথমে আমাদের যারা আমরা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি যেটা বলি, আলাদা করে যে আপনি আলাদা করে দেয় আমাদের। প্রথমেই ফিল্টার একটা সরু প্যাসেজ দিয়ে এইখানে গেলেন, হয়তো দুটা আমি দেখছি বোধহয় তিনটা ডেস্ক, হ্যাঁ 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 তিনটা ডেস্কের মধ্যে দুটাই খালি ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমরা কিউতে দাঁড়ায় এবং এক ভদ্রলোক আসলেন, আসার পরে হয়তো উনি হয়তো তার হয়তো লাঞ্চ সেরে আসলেন এটা আর কি, হ্যাঁ সেরে একটু প্রসন্ন একটা ইয়ে নিয়ে এক ব্রিটিশ ভদ্রলোক এসে বসলেন, তখন আমাকে আপনার সিরিয়ালটা ইশারা করে যেতে বললেন। তো আমি, আমার মিসেস ছিলেন, প্রশ্ন করলো আপনাকে, আমাকে প্রথম প্রশ্ন করলো যে আজকে তাহলে তুমি কি কারণে ইউকেতে আসলে, প্রথম প্রশ্নই ছিল পারপাস অফ ভিজিট। পারপাস অফ ভিজিট, হোয়াট ইজ ইউর পারপাস অফ ভিজিট। তো আমি শুনলাম স্যার ইটস অনলি ফর এ ভ্যাকেশন, ঘুরবো আর কি এই। তো বলে যে দ্বিতীয় প্রশ্ন ছিল যে তোমার কোনো ফ্যামিলি মেম্বার কেউ আছে ইউকেতে, তা বললাম কেউ নাই। দ্বিতীয় প্রশ্ন হলো যে থাকবা কোথায়, তৃতীয় এটা থার্ড কোশ্চেন। তখন আমি অ্যাড্রেস বললাম, কিন্তু একটা বিষয় খেয়াল করলাম কি, উনি আমার চোখের দিকে তাকায় কোনো কোশ্চেন করে নাই, উনি শুধু নিচের দিকে ডেস্কে উনি কাজ করছিলেন, উনি মনিটরে আপনার রেকর্ডটা ডেস্কে কাজ করছিলেন। আমি এটা খেয়াল করছি যে উনি আমার প্রশ্নের উত্তর শুনতেছে কি শুনতেছে না, মানে ওনার মতো উনি কোশ্চেন করে যাচ্ছেন। আমি আমার হোটেলের নাম বললাম আর কি, আর লাস্ট কোশ্চেন ছিল যে তুমি ফিরবা কবে। তো আমি ডেটটা বললাম, এরপরে উনি স্ট্যাম্প দিয়ে, যেহেতু আপনার ইউকে ভিসা ছিল, আপনি খুব সহজে টার্কি ভিসাটাও পেয়েছেন, এটা আপনি নিজে নিজে করেছেন। হ্যাঁ তার কি বিষয়টা তো ওই চাইলে এখন সৌদি আরব যেতে পারবেন অন অ্যারাইভাল ভিসা নিয়ে। আচ্ছা, তাহলে এখন আপনি ধরেন আপনার আমাদের সাথে আপনার যে এক্সপিরিয়েন্স, আমাকেও তো অনেক সময় আপনি রিচ করতে পারেন না, বা স্কাই প্ল্যানোর ভালো খারাপ একটু শর্ট করে যদি আপনি বলেন যে কোন জিনিসটা আমাদের ইমপ্রুভ করা উচিত, কোন জিনিসটা মানে ভালো, কোন জিনিসটা আমাদের ভালো না। স্কাই প্ল্যানও সব কিছুরই তো একটা ভালো মন্দ সব কিছু মিলাই আছে। যেমন মানে আপনাকে রিচ করতে পারে না, সেটা হলো আপনার আর একটা প্রফেশন আছে, সেটা আমি সবসময় রেসপেক্ট করি। এবং আমি যখনই ইয়ে করি যে আমি আপনাকে সবসময় টেক্সট করি কিংবা একটা ভয়েস দিই, আমি সহসা কল করি না। যদি আমি কিন্তু যখন কোনো কিছু লাগে আমি সরাসরি আপনাকে কল দিই। হ্যাঁ, সেটা আপনাকে আমি রিচ করতে পারি, কারণ আপনি সবসময় বিজি থাকেন, একটা হয়তো অন্যরকম কনসেন্ট্রেশনে। তাছাড়া তো নাজমুল ভাই আছেন, ওনার সাথে আমার কথা হয় এখন সেটা। আর এইখানে যেটা অন্যান্য এজেন্সির কেনা, আমি হলো ডেস্কের ওপারে, হ্যাঁ আমার অবস্থান থাকতো ডেস্কের ওপারে, আর আমি এখানে সব জায়গায় সর্বত্র। আপনার এই অফিসটা মানে আমি ভিতরে ঢুকে যেতে পারি, একদম ছোট, একদম ভিতরে ঢুকে যেতে পারি। এইটাই হলো ইয়ে আর কি, এইটাই এখানে। আমি আশা করি আমরা সবসময় এরকমই থাকবো, কারণ আমাদের কাছে কিন্তু অনেক লোকজন আসে, প্রোফাইল দেখে যখন আমি বুঝি যে ভিসা হবে না, আমি কিন্তু বলে দিই যে এইভাবে রেডি করেন, এখন হবে না।
ওইরকম প্রফেশনাল এখন আমরা হতে পারি না আর কি, যে হ্যাঁ হচ্ছে ভিসা দিয়ে দেন করে দেখি। হ্যাঁ, বিশাল চাকচিক্যময় ক্রেতা দুরস্ত মানে লোকজন বসে থাকবে, আপনি ডেস্কের ওপারে আপনার টোকেন দিয়ে ডাকা হবে। আচ্ছা, আর শেষ করে দিব আমরা এখন। শেষ করার আগে আপনার কাছে আরেকটা জিনিস জানতে চাই, এটা হচ্ছে আমিও তো ধরেন একটা ফ্যামিলি মেনটেন করি, চাইলেই সব দেশে যেতে পারি না। আপনি ফ্যামিলি মেনটেন করেন, আপনি একটা প্রফেশনাল লাইফ লিড করছেন প্রায় 20 বছর ধরে, এবং আপনি প্রচুর ঘুরছেন। এটা আমাকে খুব ইমপ্রেস করে। এটা একটু আমাকে বা সবাইকে একটু ছোট করে টিপস দেন, কীভাবে হইলে একটা মানুষ সফলভাবে ফ্যামিলি, তার প্রফেশন এবং ঘোরাঘুরি সব কিছু একসাথে মেনটেন করতে পারবে। ছোট এটা হলো ফ্যামিলি মেম্বারদের কোঅপারেশন লাগবে ডেফিনেটলি। আচ্ছা, ডেফিনেটলি সেক্ষেত্রে আমার ফ্যামিলি তো যেটা আর কোঅপারেট কি- করবে তখন যখন আপনি তাদেরকে সবকিছু দিয়ে স্যাটিসফাই করে রাখতে পারবেন। হ্যাঁ, সব কিছু যেমন তাদের মানে চলার ব্যাপারে, রাইট। চলার ব্যাপারে এবং এই ফিনান্সিয়াল বিষয়ে, যেমন আমি তো একা ঘুরি, তাই না? একা ঘুরলে একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে, তখন আমাকে কে ওইখানে রেস্কিউ করবে বা দেশে নিয়ে আসবে, রাইট। সেইটার ক্ষেত্রে যেটা করা, সেটা যেন ফ্যামিলি যেন কোনো রকম Worried না থাকে। মানে কি মানে ইনসিকিউর ফিল না করে, রাইট। হ্যাঁ, সেই কারণে ফিনান্সিয়াল যে বিষয়গুলো, যেমন দেখুন আপনি দেখবেন যে একটা জয়েন্ট অ্যাকাউন্ট আছে, জয়েন্ট অ্যাকাউন্ট। এটা কিন্তু আইদার অফ সার্ভাইভার, রাইট। ইনস্ট্রাকশন আছে আইদার অফ সার্ভাইভার, যে যার যখন লাগবে সে যার যখন লাগবে সে সেটা ইউজ করবে আর কি। তো এই সব দিক থেকেই আমি ফ্যামিলির এই সাপোর্টটা ইয়ে করে রাখি। আর আমার বাচ্চারা তো স্কুলের একটা স্কুল গোয়িং এখনো, আর বড়টা হচ্ছে ইউনিভার্সিটিতে পড়ছে। তো ইউনিভার্সিটি সে সাধারণত ওই ঘুরবার বিষয়টা তার ভিতরে কাজ করে কি, যে আমি আমার নিজের মতো করে, মানে সে আমার বিষয়টা ফলো করে, রাইট। যে আমার বিষয়টা ফলো করে যে আমি যখন নিজে ইয়ে করব তখন আমি নিজে ওরকম ঘুরবো আর কি, এই একটা সাপোর্ট। আর মেয়ে তো ছোট, ও মাঝে মধ্যে হয়তো বায়না করে, কিন্তু ওরে ওই বিভিন্নভাবে বিভিন্ন গিফট টিফট নিয়ে আসলে ম্যানেজ করা যায়। আর এক্ষেত্রে আমার ওয়াইফের সাপোর্ট আছে বেশি আর কি। হ্যাঁ, যে আমি ঘুরলে সে যেন মানে একটা ইয়ে ফিল করে। তো লাস্ট যেটা মানে আমার যেটা স্যাটিসফ্যাকশন লেভেল, যে খুব আমি স্যাটিসফাইড যে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি বলে আমরা যেটা জানি বা আমাদের প্রচলিত যেটা আছে, সেটা হলো এই স্কাই প্ল্যানো বা ব্যারিস্টার তাসলিম আপনার মাধ্যমেই শুরু, এবং সেটা মজার বিষয় যে আমার ওয়াইফকে নিয়েই শুরু। এবং সে ট্রাভেল হিস্ট্রি ছাড়া ইউকে ঘুরে আসছে, এইটাই তার এখন সবচেয়ে বড় স্যাটিসফ্যাকশন, যে আমার আর কোথাও না ঘুরলেও চলে। কারণ ইউকে ইউএস এর ভিসা কিন্তু আপনার প্রোফাইলকে অবশ্যই এনরিচ করে, এটা আপনার ভ্যালু অ্যাড করে আপনার লাইফ, এটা বলতেই হবে। আপনাকে অনেক ধন্যবাদ, অনেক সুন্দর সুন্দর জিনিস আমাদের সাথে শেয়ার করেছেন। আশা করি আপনি সামনে এভাবে অনেক দেশ ঘুরবেন। আপনার জন্য অনেক শুভকামনা এবং অনেক অনেক ধন্যবাদ, আপনি আপনার মূল্যবান সময় আপনি আমাদের সাথে শেয়ার করেছেন। আপনাকেও ধন্যবাদ, এবং স্কাই প্ল্যানোর সাথে যারা আছেন, বিশেষ করে নাজমুল ভাই, ওনাকেও অনেক ধন্যবাদ। আমি কারণে অকারণে সবসময় বিরক্ত করি আর কি, বিভিন্নভাবে করতে পারেন না উনি থাকাতে আপনার আমার সুবিধা হয়েছে যে আমি আপনি কাছাকাছি, এই কারণে আমি উইদিন 10 মিনিটসের মধ্যে চলে আসতে পারি। এই আর কি। থ্যাংক ইউ।